এই সময়ের মধ্যে দুটো বিশেষ সংখ্যা বের করা কঠিন কাজ ছিল। বিশেষত রোজার ঈদের পরে গ্যাপটা অত্যন্ত কম থাকে, 2 মাস থাকে, তার মধ্যে আরেকটা বের করা, এতজন লেখককে কষ্ট দেয়া, কিছু বিজ্ঞাপনের ব্যবস্থা করা, সম্পাদনা করা, এগুলো বেশ কঠিন কাজ। এই কঠিন কাজটি আমরা নিয়েছি কেন? নিয়েছি এই কারণে যে আমরা আমার দেশের যে এডিটোরিয়াল পলিসি, তার মধ্যে একটা অন্যতম পলিসি হলো বাঙালি মুসলমানের শিকড়ের সন্ধান করা। আমাদের দেশে এবং বাইরেও কোরবানি ঈদ নিয়ে, কোরবানি করা নিয়ে নানা রকম প্রচারণা আছে, আপনারা জানেন, এবং তার অধিকাংশই নেতিবাচক প্রচারণা। অথচ কোরবানি শব্দটার মধ্যে যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কথাটা আমরা ভুলে যাই। কোরবানিটাকে এমন ভাবে প্রচার করা হয় ইসলাম বিদ্বেষী মিডিয়াতে কিংবা ন্যারেটিভে যে এটা এক ধরনের পশু হত্যা, এভাবে এটাকে দেখা হয়। অথচ দেখার বিষয় ছিল এটা স্যাক্রিফাইস, এটা কোরবানি, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল তার পুত্র হযরত ইসমাইলকে কোরবানি করবার জন্য। কোন পিতা তো তার পুত্রকে কোরবানি করতে পারে না। কাজে বিষয়টা ছিল স্যাক্রিফাইস, এক্সট্রিম স্যাক্রিফাইস, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস। তো সেখান থেকে কোরবানির ন্যারেটিভ পরিবর্তন হয়ে গেছে। এবং বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, এই অঞ্চলে প্রায় 190 বছর এই অঞ্চল যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, সেই সময় বাঙালি মুসলমানকে কোরবানির অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে হয়েছে। এটা একদিক দিয়ে পলিটিক্যাল ফাইট ছিল, এটা সামাজিক লড়াই ছিল, এবং এটা ধর্মীয় লড়াই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাকিস্তানি আমল থেকেই এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয় নাই। শুধু যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে 50 বছরে তাই না, তার আগে যে 24 বছরের পাকিস্তান আমল ছিল, সেই আমলেও বাঙালি মুসলমানের স্বাধিকারের যে সংগ্রাম, এই সংগ্রামকে কখনো তুলে ধরা হয় না। আমার দেশ পত্রিকার উদ্দেশ্য হলো সেই বাঙালি মুসলমানের শিকড়ে ফিরে যাওয়া, বাঙালি মুসলমানের ঐতিহ্যকে আবার তুলে ধরা। এটা আমাদের অন্যতম কাজ আমার দেশে। এবং কাকতালীয় ভাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিনটি আমার দেশ পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বললাম? কারণ বিগত 1-2 সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বয়ান রাজনৈতিক বক্তব্যের মধ্যে ফিরে আসছে। সেই বয়ানটা কি? কোন কোন দলের রাজনৈতিক নেতারা আবার বাঙালি মুসলমানের মধ্যে মৌলবাদ খুঁজতে শুরু করেছেন, তারা বাঙালি মুসলমানের মধ্যে জঙ্গিবাদ খুঁজতে শুরু করেছেন। আমরা আশা করেছিলাম যে মহান জুলাই বিপ্লবের পরে এই ন্যারেটিভের কবর রচিত হবে। দুর্ভাগ্যবশত সেই ন্যারেটিভের আবার আমরা পুনরায় সেই ন্যারেটিভ ব্যবহার করা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে একটা কলোনিতে, আনডিক্লেয়ার্ড কলোনি, ব্রিটিশ কলোনি ছিল ডিক্লেয়ার্ড কলোনি, কিন্তু ভারত বা দিল্লির শাসকরা বাংলাদেশকে একটি আনডিক্লেয়ার্ড কলোনিতে পরিণত করেছিল 16 বছর ধরে। আমাদের তরুণ ছাত্র জনতা, তাদের মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, কৃষক আছে, এমনি অন্যান্য যুবকেরা আছেন, তারা জীবন দিয়ে সেই উপনিবেশের শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আবার দেখতে পাচ্ছি যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের উপর আবার নতুন করে থাবা বসাতে চাচ্ছে। এবং আরো দুর্ভাগ্যজনক, যদি আজকের তারিখটি আমরা চিন্তা করি বা এই মাসটি চিন্তা করি, আজকে 26শে মে, এই মে মাসের 5 তারিখে 2013 সালে কি হয়েছিল? গণহত্যা হয়েছিল। গণহত্যা চালানো হয়েছিল আলেম সমাজদের উপরে। সেই মে মাসে এখন রাজনীতিবিদরা আবার আমাদেরকে মৌলবাদীর তকমা দিচ্ছেন।
গতকালই একটি বড় দলের খুবই সিনিয়র রাজনীতিবিদের কণ্ঠে আমরা শুনতে পেলাম সেই মৌলবাদের তকমা। তার মানে কি? এবং আবার তারা কি বাংলাদেশের মুসলমানদের যারা 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদেরকে তারা মৌলবাদী আখ্যা দিয়ে তারা কি আবার বাঙালি মুসলমানদের উপরে হাসিনার মতো জুলুম চালাতে চাচ্ছেন? কারণ যখনই আপনি আদারাইজেশন করবেন, আস অ্যান্ড দেম, এই আদারাইজেশনের মাধ্যমেই কিন্তু জুলুম শুরু হয়। শেখ হাসিনা এই আদারাইজেশনের মাধ্যমে গণহত্যা শুরু করেছিল, জুলুম শুরু করেছিল আলেম ওলামাদের উপরে, ধার্মিক মুসলমানদের উপরে। আজকে আবার সেই জঙ্গি তত্ত্ব, সেই মৌলবাদ তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে। অথচ যে রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের 90% মুসলমানদের মৌলবাদের তকমা দিচ্ছেন, তারা ভারতীয় মৌলবাদ সম্পর্কে তারা নীরব। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিংবা জানলেও হয়তো খেয়াল করেন নাই। 24শে মে, 2 দিন আগে উত্তরপ্রদেশে 4 জন মুসলমান যুবককে প্রায় উলঙ্গ করে পিটিয়ে তাদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কারা করেছে? তথাকথিত গোরক্ষা সমিতি ভারতে। তারা কারা? তারা শাসক বিজেপির অংশ। তারা উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রীকে বলা হয় যে পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই যোগী আদিত্যনাথের গুন্ডা বাহিনী 4 জন ইয়াং ছেলেকে গোরক্ষার নামে পিটিয়ে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের বিরুদ্ধে বাংলাদেশে এই রাজনীতিবিদদের কোনো বক্তব্য নাই। তারা ভারতে মৌলবাদ খুঁজে পান না, তারা ভারতে সাম্প্রদায়িকতা খুঁজে পান না, তারা ভারতে জঙ্গিবাদ খুঁজে পান না, কিন্তু তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতা খুঁজে পান, অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা জঙ্গিবাদ খুঁজে পান। যেন আমরা ইসলামের কথা বলতেই পারবো না। ইসলামের কথা বললেই তারা আমাদেরকে ইসলামিস্ট বলে আমাদের উপরে জুলুম করার তারা রাইট অর্জন করবে। সুতরাং এই কারণে আমি বলছি যে এই যে ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জঙ্গি বলতে চায়, মৌলবাদী বলতে চায়, তাদের বিরুদ্ধে শুধুমাত্র পলিটিক্যাল লড়াই করলে হবে না, তাদের বিরুদ্ধে কালচারাল লড়াইকে অব্যাহত রাখতে হবে। কারণ কালচারাল লড়াইতে আপনি জিততে পারলেই রাজনৈতিক লড়াইতে জিততে পারবেন। কালচারাল লড়াইতে আমরা যদি পরাজিত হই তাহলে কোনোদিনই রাজনৈতিক লড়াইতে, রাজনৈতিক ন্যারেটিভে আমি জয়লাভ করতে পারবো না। তো আমাদের সাংস্কৃতিক লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়লাভ করব। আমাদের বিগত 16 বছরে মনে হয়েছিল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান পরাজিত হয়েছে, কিন্তু 16 বছর পরে মহান জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে যে বাঙালি মুসলমান জয়লাভ করেছে। এই যে জয়লাভ করেছে, এটার পাটাতন নির্মিত হয়েছিল কিন্তু আলেম ওলামাদের রক্তের উপর দিয়ে। 2013 সালে যে গণহত্যা হয়েছিল শাপলা চত্বরে, সেখানেই কিন্তু 11 বছর পরবর্তী যে বিপ্লব, তার পাটাতন সেদিন নির্মাণ করা হয়েছিল তাদের রক্তের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের পদানত করা যায় নাই। এখনো যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। আপনারা ভারতীয় ন্যারেটিভ কে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবেন না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক লড়াইতে আপনাদের সহযোগিতা অপরিহার্য। গত রোজার ঈদে আমরা যে পত্রিকাটি বের করেছিলাম, যে বিশেষ সংখ্যা বের করেছিলাম, সেটাতে আমাদের পাঠকরা অসম্ভব ভালোবাসা দিয়ে সেটাকে গ্রহণ করেছেন।
আপনাদেরকে বলি 5,000 কপি আমরা ছাপিয়েছিলাম। সেই 5,000 কপির মধ্যে ঈদের 3 দিন আগে থেকে আর কোনো কপি অবশিষ্ট ছিল না। আমি বহু মানুষকে জানি যারা পরবর্তীতে আমার কাছে টেলিফোন করে একটা কপি আমার দেশ চেয়েছিল ঈদ সংখ্যা, আমি দিতে পারি নাই, কারণ আমাদের টোটাল প্রোডাকশনই হয়েছিল 5,000 কপি। এবারও আমরা 5,000 কপি ছাপিয়েছি। আপনারা বলতে পারেন বেশি ছাপালেন না কেন? আমরা ছাপালাম না এই কারণে যে ঈদুল আজহা সংখ্যা এই কলেবরে আজ পর্যন্ত আর প্রকাশিত হয়নি, এই প্রথম। কাজে আমাদের জন্য এটা একটা এক্সপেরিমেন্ট। আমরা এই জন্য 5,000 কপিতেই রেখেছি। আমি দেখতে চাই যে আমার পাঠকরা যেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন ঈদুল ফিতর সংখ্যা, ঈদুল আজহা সংখ্যা, সেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেন কিনা। কাজে এটা আমাদের জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স। এবং আমি অনুরোধ জানাবো আজকের এই বক্তব্যের মাধ্যমে আমার পাঠকদের প্রতি, তারা যেন আমার দেশ এই ঈদুল আজহা সংখ্যাটা পড়ে দেখেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না। কারণ এই ঈদুল আজহার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, যে ধরনের লেখা আছে, একটু লেখার কথা আমার এক সময়কার কলিগ বিনিয়োগ বোর্ডের আব্দুল মজিদ, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সিনিয়র সচিব ছিলেন সরকারের, তিনি বলে গেছেন যে তিনি ইকোনমি নিয়ে লিখেছেন। মানে ঈদের যে ইকোনমিক ইনপুট, একটা ঈদে যে বাংলাদেশের ইকোনমিতে, জিডিপিতে কতটা এর যে অবদান, সেটা সম্পর্কে তিনি লিখেছেন। আমরা সুলতানি আমলের থেকে পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাঙালি মুসলমানদের যে লড়াই এই কোরবানি ঈদের জন্য, কোরবানি করার অধিকার আদায়ের জন্য, সেটা সম্পর্কে লেখা আছে। এবং দেশে বিদেশে ঈদুল আজহা কিভাবে প্রতিপালিত হয় সেই সম্পর্কে লেখা আছে। এবং আর একটা ইন্টারেস্টিং লেখা আছে আমাদের এই সংখ্যায়, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ন। তার মানে হলো অন্যান্য ধর্মের স্যাক্রিফাইস কিভাবে করা হয় সে সম্পর্কেও কন্টেন্ট এই ঈদ সংখ্যার মধ্যে আছে। আমরা কিন্তু ঈদ সংখ্যাটা শুধুমাত্র কবিতা এবং গল্প এবং উপন্যাসের জন্য করি না। কবিতা, গল্প, উপন্যাস অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের ঈদ সংখ্যার জন্য, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই ঈদের উৎসবগুলোকে ব্যাখ্যা করা, ইকোনমিক ব্যাখ্যা, সোশ্যাল ব্যাখ্যা এবং ধর্মীয় ব্যাখ্যা। এবং প্রত্যেকবার আমরা সেই চেষ্টাটা করি। কাজে আমি বেশ আস্থার সাথে বলতে পারি এবারও আপনারা ইনশাল্লাহ হতাশ হবেন না। আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঈদ সংখ্যাটি করতে পেরেছে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি যখন এই আইডিয়ার কথা বললাম, আমার অনেক সহকর্মী বলেছিলেন যে না মাহমুদ ভাই, এত কম সময়ের মধ্যে এটা সম্ভব হবে না। আমার সার্কুলেশন ডিপার্টমেন্ট, তারা ভয় পেয়ে গেছিল যে এটা কি এত তাড়াতাড়ি আবার বিক্রি হবে। আমার বিজ্ঞাপন টিম ভয় পেয়ে গেছিল যে বিজ্ঞাপন কি পাওয়া যাবে। তো তাদের সকলের ভয়কে আমরা পরাজিত করে পত্রিকাটা নিয়ে এসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করি। এবং আমি বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ জানাই, আমার এজেন্টদের ধন্যবাদ জানাই, আর পাঠকদের তো সবসময় ধন্যবাদ জানাই। আমরা সবসময় পাঠকের কাছে দায়বদ্ধ। আপনারা আজকে কষ্ট করে এরকম একটা পত্রিকার প্রকাশনা উৎসবে এসছেন এবং হল ভরে গেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আপনারা এতটা সমর্থন দিচ্ছেন আমার দেশকে। এবং আমি আশা করব যে আপনারা এই সমর্থন অব্যাহত রাখবেন এবং আজকে থেকেই আপনারা আপনাদের এজেন্টদের, হকারদের ঈদ সংখ্যার কপির জন্য বলতে শুরু করবেন। না হলে কিন্তু কদিন পরে আবার গত ঈদের মতো হয়ে যাবে যে আমরা আমার দেশ আপনাদেরকে দিতে পারবো না। কাজেই আমরা আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং একটা কথা বলে যাই, আমার দেশ কোনো দলীয় পত্রিকা না, আমার দেশ বাংলাদেশের পক্ষের পত্রিকা। কাজে আমার দেশ যে কোনো সরকারের ভালো কাজের যেমন সমর্থন করবে, খারাপ কাজের সেভাবেই সমালোচনা করবে। এবং এই সমালোচনা আমরা করে যাব। আমরা অতীতে প্রমাণ করেছি যে আমরা সরকারের রক্তচক্ষুকে ভয় পাই না। বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা নিকৃষ্টতম এক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুন না কেন, তাদেরকে আগাম বলে দিতে চাই, আপনারা আমাদেরকে ভয় দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক। বাংলাদেশ জিন্দাবাদ।